অনলাইন ভিডিও ক্লাস দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এসএসসি পরীক্ষা 2021 অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান, এটি পঞ্চম অ্যাসাইনমেন্ট বা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্টে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায় থেকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো সেই অ্যাসাইনমেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রথমে দেওয়া আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। তো প্রথম বিষয় আমরা আগে জেনে নিই যে দুতরফা দাখিলা পদ্ধতি কি। প্রথম কথাটি হলো যে দুতরফা তরফ বা পক্ষ, এখানে দুতরফা বা দুটি পক্ষ বোঝানো হয়েছে। একটা পক্ষ সুবিধা প্রদান করবে এবং অপর পক্ষ সুবিধা গ্রহণ করবে, মানে দাতা এবং গ্রহীতা, লেনদেন, গিভ অ্যান্ড টেক, মানে এক পক্ষ যে কোনো কিছু বিনিময়ে অন্য কিছু গ্রহণ করবে। সেটা কোনো পণ্য ক্রয় বিক্রয় হতে পারে, কখনো ঋণ হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। তো আমরা তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝবো? যখন কোনো লেনদেন বা ঘটনা ঘটবে সেটা যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয় তাহলে তাকে বলবো লেনদেন। আর লেনদেন আমরা যখন আমাদের হিসাব বইয়ের প্রাথমিক যে বইটি রয়েছে সেটি হচ্ছে জাবেদায় দুইটি পক্ষ বিশ্লেষণ করে একটি পক্ষ ডেবিট এবং অন্যটি ক্রেডিট করে লিপিবদ্ধ করি, তখন তাকে বলবো দুতরফা দাখিলা পদ্ধতি। মানে দুটি পক্ষ লিপিবদ্ধ করতে হবে, এর মধ্যে একটি ডেবিট এবং একটি ক্রেডিট হতে হবে। এটি গেল দুতরফা দাখিলা পদ্ধতি। এখন আসি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ। তোমাদের পাঠ্যবুকে এই পয়েন্টগুলো দেখতে পাবে যে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ কী কী রয়েছে। পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা, তাই এটি একটি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। কারণ প্রত্যেকটি সমন্বয় বা লেনদেনকে কী করা হয়, বিশ্লেষণ করে এক পক্ষ ডেবিট এবং এক পক্ষ ক্রেডিট নির্ণয় করা হয়, এটা নির্ভুল। এরপর হচ্ছে লাভ লোকসান নিরূপণ। যেহেতু এখানে আয় ব্যয় ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় এবং কী পরিমাণ আয় বা ব্যয় হয়, কীভাবে হয় বা কোন খাতে কতটুকু পরিমাণে ব্যয় গেল সেই ডেবিট ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাই এ থেকে আয় ব্যয় জানা যায়। এছাড়া কী হয়, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে আয় ব্যয় রয়েছে সেই আয় ব্যয় দ্বারা একটি প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা অনেক সহজ হয়। সেখানে আমরা কি করি, লাভ বা লোকসান সহজেই নিরূপণ করতে পারি। এরপর হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। যখন আমরা এক পক্ষ ডেবিট এবং এক পক্ষ ক্রেডিট করে লিপিবদ্ধ করি, এই লিপিবদ্ধ করার পর কি হয়, আমরা এই হিসাব শুদ্ধ কিনা সেটা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করি, ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করি। এতে কি হয়, কোনো ভুল থাকলে সেটি ধরা পড়ে এবং সেটি সংশোধনের উপায় বের করা যেতে পারে। এরপর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বলতে প্রতিষ্ঠানের আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব যাবতীয় বিষয়গুলো উঠে আসে। তো যেহেতু বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা, এখান থেকে আয় ব্যয়গুলো নিয়ে একটি বছরের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এবং ওই প্রতিষ্ঠানের বছর শেষে কী পরিমাণ মোট লাভ বা মোট ক্ষতি হয়েছে এবং নিট লাভ বা ক্ষতি, এছাড়া বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় বা বিভিন্ন প্রকার তথ্য সেখান থেকে আমরা নিতে পারি। মোট সম্পদ, মোট দায়, চলতি সম্পদ, চলতি দায়, যাবতীয় বিষয়গুলো আমরা বের করতে পারি। এরপর হচ্ছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন। বিজ্ঞান সমস্ত আধুনিক ব্যবস্থায় কী হয়, যেহেতু হিসাব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই এখানে ভুল ত্রুটি বা জালিয়াতির সুযোগ থাকে না। ব্যয় নিয়ন্ত্রণ। যখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যয় আয় এগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করি বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তখন সহজেই লক্ষ্য করা যায় যে কোন খাতটিতে ব্যয় কম হয় বা কোন খাতটিতে বেশি হয়। যে খাতটিতে ব্যয় বেশি হবে কি হয়, মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহজেই ব্যয়টি নিয়ন্ত্রণ করতে পারেন। এরপর হচ্ছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। আমরা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে মোট দেনা বা পাওনা সহজেই নির্ণয় করতে পারি। সঠিক কর নির্ধারণ। আমরা যখন নিট মুনাফা নির্ণয় করি তখন কি হয়, নিট মুনাফা নির্ণয়ের পূর্বে আমাদের যে লাভ থাকে সেখান থেকে আমরা সরকারকে প্রদত্ত কর যেটি রয়েছে করটি বাদ দেওয়ার পর আমরা নিট মুনাফা নির্ণয় করি। তো এর মাধ্যমে বিজ্ঞানসম্মত ব্যবস্থায় করটি সহজেই নিরূপণ করা যায়। সহজ প্রয়োগ। বিজ্ঞানসম্মত ব্যবস্থায় ছোট হোক বড় হোক, যে ধরনের প্রতিষ্ঠান হোক, সেটা এক মালিকানা হোক বা অংশীদারি হোক বা যে কোনো প্রতিষ্ঠানের আমরা লেনদেনগুলো সহজেই লিপিবদ্ধ করতে পারি এই পদ্ধতিতে। এক পক্ষ ডেবিট এবং এক পক্ষ ক্রেডিট, সর্বজন স্বীকৃত।
এটি বিশ্বের প্রায় সব জায়গায় এই হিসাব ব্যবস্থায় প্রচলন, এবং বিশেষ করে বড় ধরনের কোম্পানিগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে এটি ব্যাপক আকারে ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর অ্যাসাইনমেন্টের দ্বিতীয় বিষয় হলো সহায়ক এক তথ্য ব্যবহার করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করুন। আচ্ছা, ডেবিট ক্রেডিট নির্ণয় করুন। আমরা কি লিখতে পারি? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠাঙ্ক বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এটি আমরা দেখতে পাই। এটি গেল তোমাদের জাবেদার ছক। তোমার ছকটি খুব ভালোভাবে আঁকবে, আর ছকের যে বিবরণগুলো রয়েছে বা প্রত্যেকটি ঘরে কি লিখতে হবে এটা ভালোভাবে লিখবে। আচ্ছা, আমরা জানি দ্রুতপথ দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট এবং ক্রেডিটে কি হয়? সমান পরিমাণে অর্থ থাকে। আচ্ছা, প্রথমটা সহায়ক এক তথ্য অনুযায়ী প্রথমটি রয়েছে যে মানে ব্যবসা শুরু করেছিল 1 তারিখ, কিন্তু প্রথম লেনদেন দেওয়া আছে 5 তারিখ, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। আমরা এখানে লিখব সালটা। প্রথমে সাল রয়েছে 2020 মে 5 লিখব। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় দেওয়া আছে কত? পণ্য বিক্রয় 10,000 টাকা। যেহেতু চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে আমরা লিখব কি? ব্যাংক হিসাব টু বিক্রয়। বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে আমরা 10,000 টাকা লিখব। এটি শেষ, আমরা ক্লোজ করে দিব। তবে একটি জিনিস মনে রাখতে হবে, ভালো নম্বর পাওয়ার জন্য এই যে বিবরণের ঘরটি রয়েছে বা জাবেদার ঘরটি রয়েছে, এখানে আমি নিচ দিয়ে ব্র্যাকেট করে ছোট করে কারণটা উল্লেখ করব বা জাবেদারে কি রয়েছে সেটি উল্লেখ করব। দ্বিতীয় সমন্বয় রয়েছে অগ্রিম ভাড়া প্রদান। অগ্রিম ভাড়া হচ্ছে দ্বিতীয় তারিখ হচ্ছে কত? 15। অগ্রিম ভাড়া ভাড়া হিসাব টু অগ্রিম ভাড়া প্রদান 12,000 টাকা। অগ্রিম ভাড়া হিসাব টু নগদান, এটি জাবেদা। তোমরা টাকাটি লিখে নেবে। এরপরটি রয়েছে মালিক ব্যবসায় হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করলেন। মালিক যদি ব্যবসায় থেকে কোনো কিছু উত্তোলন করে তাহলে সেটি উত্তোলন হিসাব হয়। উত্তোলন হিসাব টু। এখন প্রশ্ন হলো এখানে কি হবে? মালিক যদি নগদ টাকা উত্তোলন করে নগদান হিসাব ক্রেডিট, যদি পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখব 5,000 12,000 টাকা। দেখো, এটি গেল 3টি জাবেদা। এরপরের সমন্বয় রয়েছে কি? এরপরের সমন্বয় হয়েছে যে ব্যাংক সুদ মঞ্জুর করলো 30 তারিখ, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। এখন প্রশ্ন হলো, ব্যাংক যদি আমাদেরকে সুদ প্রদান করে তার মানে আমরা টাকা জমা রেখেছিলাম, সেই টাকার উপর ব্যাংক সুদ দিয়েছে। তো ব্যাংক যে পরিমাণ সুদ আমাদেরকে দিবে সেটা হাতে দিবে না, ব্যাংক হিসাবেই জমা দিবে। এজন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা, 1,000 টাকা। আচ্ছা, এটি লেখার বিষয়টি একটি আমি তোমাদের বলতে চাচ্ছি যে দেখো, আমি প্রথম লাইনটা করে লিখেছি যে জায়গায়, দ্বিতীয়টা সরিয়ে লিখেছি। তো যখন আমি দ্বিতীয় লাইনটি সরিয়ে লিখব, এটাই আধুনিক পদ্ধতিতে ক্রেডিট। প্রথম লাইন থেকে যদি দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন যে লাইনটি আমি সরিয়ে লিখব সেটি ক্রেডিট বোঝাবে, তাই আমি এখানে ডেবিট বা ক্রেডিট কথাটি লিখিনি, ওখানে তো টাকা রয়েছে। তো তোমরা দেখলে এটা ডেবিট ক্রেডিট নির্ণয়। এরপর রয়েছে হিসাব চক্রের সংক্ষিপ্ত বর্ণনা করা। আচ্ছা, হিসাব চক্রের যে সংক্ষিপ্ত বর্ণনাকরণ, এর মধ্যে যে ধাপগুলো রয়েছে, প্রথমে আছে লেনদেন শনাক্তকরণ।
হিসাব চক্র। লেনদেন শনাক্তকরণ, 2 নম্বর রয়েছে লেনদেন 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 বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুতকরণ, আর্থিক অবস্থার বিবরণী, সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী, রেওয়ামিল প্রস্তুতকরণ। আচ্ছা, এখন দেখো হিসাব চক্রের 10টি ধাপ রয়েছে তোমাদের পাঠ্যবুকে। তো প্রথমে আছে লেনদেন শনাক্তকরণ। আমরা প্রথমে আগে যে কোনো ক্ষেত্রে চিন্তা ভাবনা করব যেটি লেনদেন কি না, কারণ ঘটনা এবং লেনদেন এক জিনিস না। সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন হয় না। মানে যে ঘটনাটির মধ্যে আর্থিক লেনদেন হবে, অর্থ কী হবে, এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করবে বা আর্থিক সুবিধা প্রদান করবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তা আর্থিক অবস্থার পরিবর্তন হবে, উভয় পক্ষ থাকবে, এই যাবতীয় বিষয় বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাকে বলা হবে লেনদেন। আমরা আগে দেখে নেব যে কোনো ঘটনা লেনদেন কিনা। লেনদেন হওয়ার পর এরপর আমরা বিশ্লেষণ করব যে কোন পক্ষ গ্রহণ করেছে বা কোন পক্ষ প্রদান করেছে, যাবতীয় বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। যেমন একটি যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকা, এক্ষেত্রে যন্ত্রপাতি প্রতিষ্ঠানে চলে আসবে কিন্তু নগদ অর্থ চলে গেল, এটি কিন্তু আর্থিক অবস্থার মানে পরিবর্তন করলো। একদিকে যেমন স্থায়ী সম্পদ বাড়লো, অন্যদিকে কি চলতি সম্পদ কমে গেল, এভাবে বিশ্লেষণ করবে। এরপর আমরা এই লেনদেনটিকে এক পক্ষ ডেবিট এবং এক পক্ষ ক্রেডিট হিসেবে, মানে হিসাবের প্রাথমিক যে বই রয়েছে জাবেদায় অন্তর্ভুক্ত করব। এরপর হচ্ছে জাবেদাভুক্তকরণ যে হিসাবগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা বা নিজ নিজ শিরোনামে খতিয়ানে স্থানান্তর করব। খতিয়ান বলতে এটাই বোঝায় যে প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা শিরোনামে অন্তর্ভুক্ত হবে। এরপর হলো রেওয়ামিল প্রস্তুতকরণ। আমরা খতিয়ানে স্থানান্তরের পর রেওয়ামিল প্রস্তুত করব গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য, যে আমাদের হিসাবগুলো লেখা কোথাও ভুল হয়েছে কিনা। এরপর হচ্ছে সমন্বয় দাখিলা। একটি আর্থিক বছরে সমস্ত লেনদেন নগদ হয় না, বাকিতে হয় বা অগ্রিম হয়। অগ্রিম, বকেয়া, প্রাপ্য বা প্রদেয় বিভিন্ন হিসাব থাকে, সেগুলো একটা যে আর্থিক বছরের হিসাব করব সেই আর্থিক বছরে সমন্বয় করব। এরপর হচ্ছে কার্যপত্র প্রস্তুতকরণ। আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী যখন তৈরি করি তার পূর্ব প্রস্তুতি হচ্ছে কার্যপত্র প্রস্তুতকরণ। কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী সহজেই তৈরি করা যায়। এটি আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্ব প্রস্তুতি। এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা একটি আর্থিক বছরে একটি প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয়, দায় সম্পদ, মালিকানা সত্ত্ব, অগ্রিম, বকেয়া এবং যাবতীয় বিষয়গুলো একটি বিবরণীর মাধ্যমে তুলে ধরব, এটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। এরপর হচ্ছে সমাপনী দাখিলা। যে সকল হিসাব অগ্রিম, বকেয়া থাকে সেগুলো কি হয়, সমাপনী বা বছর শেষে কি হয়, একটা জাবেদা দেওয়া হয়, তাকে বলা হয় সমাপনী দাখিলা। এরপর হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব পরবর্তী রেওয়ামিল বলতে সমন্বয় দাখিলা দেওয়ার পর পরবর্তী বছরের জন্য আবার রেওয়ামিল প্রস্তুত করা হয়। এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপর
আলোচনার বিষয় হলো যে সহায়ক তত্ত্ব 2 ব্যবহার করে একতরফা দাখিলিয়া পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়। আচ্ছা, আমরা প্রথমে লাভ বা ক্ষতির সূত্রটি দেখব। লাভ বা ক্ষতি সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত। তোমরা লক্ষ্য করো যে আমি সূত্রটি লিখেছি, এই সূত্র অনুযায়ী মানগুলো সরাসরি তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া নাই। তো এই অ্যাসাইনমেন্ট থেকে তোমাদেরকে আগে মানটা বের করতে হবে। তো এখন আসি প্রথমে সমাপনী মূলধন। সমাপনী মূলধন সমান সমান আমরা আগে সূত্র লিখব। সমাপনী মূলধন হচ্ছে সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে দেখো যে প্রথমে আমরা এই তথ্যগুলো বাইরে বের করে নিয়ে আমরা সূত্রে মানটি বসায় দিব। তো প্রথমে দেওয়া আছে কি সমাপনী সম্পদগুলো কি কি আছে। অফিস সরঞ্জাম, সমাপনী মোট সম্পদ অফিস সরঞ্জাম রয়েছে যোগ মজুদ পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ আর কি রয়েছে দেখো ব্যাংক জমা যোগ বিনিয়োগ। এটা গেল সমাপনী মোট সম্পদ। এর থেকে মাইনাস হবে সমাপনী মোট দায়। এখানে আছে বকেয়া বেতন যোগ ঋণ যোগ প্রদেয় হিসাব। এটি গেল। তার মানে আমরা সমাপনী সম্পদগুলো পেলাম কি অফিস সরঞ্জাম, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, বিনিয়োগ। তারপর হলো কি দায় পেলাম কি বকেয়া বেতন, ঋণ, প্রদেয় হিসাব। তাহলে আমরা মানগুলো বসাই। মানগুলো কত কত রয়েছে, 1,50,000 যোগ 70,000 যোগ 80,000 যোগ 50,000 যোগ 2 লক্ষ। এটি গেল সমাপনী সম্পদ। এর সঙ্গে মাইনাস করব সমাপনী দায়। সমাপনী দায়ের মানগুলো কি দেওয়া আছে 10,000, 20,000 এবং 50,000। 10,000, 20,000 এবং 50,000। আবার আমরা মানগুলো দেখি। সমাপনী মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ এত। 1,50,000 অফিস সরঞ্জাম
1,50,000, প্রাপ্য হিসাব 80,000, মজুদ পণ্য 70,000, জমা 50,000, বিনিয়োগ 2 লক্ষ। আচ্ছা, এবং প্রদেয় হিসাব 50,000, ঋণ হচ্ছে 2 লক্ষ এবং বকেয়া বেতন 10,000। আমি একটু ভুল লিখেছিলাম, 2 লক্ষ এবং 50,000। তাহলে এখন আমরা যদি যোগ করি তাহলে কত দাঁড়ায়? যোগ করলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? 5,50,000 5,50,000 মাইনাস 2,60,000। তাহলে 2,90,000। তাহলে আমরা সমাপনী মূলধন পেলাম কত? 2,90,000। এরপর আসি আমরা প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে তোমরা লক্ষ্য করো যে প্রারম্ভিক সম্পদ কত আছে। প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে 5,30,000 এবং প্রারম্ভিক দায় 2,90,000। 5,30,000 মাইনাস 2,90,000। তাহলে $2 লাখ। $2,40,000। তাহলে কত গেল? 5,30,000 মাইনাস 2,90,000। 2,40,000 টাকা বের হলো সমাপনী না প্রারম্ভিক মূলধন। তাহলে সমাপনী মূলধন গেল কত? 2,90,000 এবং প্রারম্ভিক মূলধন গেল কত? 2,40,000। এখন আমরা উপরের সূত্রে মান বসাবো। তাহলে আমাদের প্রারম্ভিক সমাপনী মূলধন ছিল কত? 2,90,000 যোগ এর সঙ্গে তোমরা লক্ষ্য করো উত্তোলন দেওয়া রয়েছে 65,000 এবং মাইনাস প্রারম্ভিক মূলধন 2,40,000 মাইনাস প্লাস অতিরিক্ত মূলধন রয়েছে কত? অতিরিক্ত মূলধন রয়েছে 80,000 টাকা। তাহলে 2,90,000 যোগ 65,000 3,55,000 মাইনাস 2,40,000 যোগ 80,000 3,20,000। তাহলে 3,20,000 হলে মোট মুনাফা দাঁড়াবে কত? 35,000। মোট মুনাফা হবে 35,000। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বিষয়ে তোমাদের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে অঙ্কটি করে দেওয়া হলো এটা তোমরা ভালোভাবে বুঝবে, সেই অনুযায়ী অ্যাসাইনমেন্টে উল্লেখ করবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা ভালোভাবে করবে। আল্লাহ হাফেজ।